মালয়েশিয়া ও চীনের উদ্দেশ্যে কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। শ্রমবাজার চালু সহ আলোচনায় গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগ। রাজধানীতে ফুটপাত থেকে হকার উচ্ছেদ নিয়ে চোর পুলিশ খেলা, পুনর্বাসনের নামে স্থায়ী বরাদ্দের তোড়জোড়। চাঁপাইনবাবগঞ্জ ও কুড়িগ্রাম দিয়ে আবারও পৌঁছিনের চেষ্টা। রৌমারী সীমান্তের শূন্য রেখায় টানা 6 দিন, মানবেতর জীবন আরও 5 জনের। এবং সমালোচনার জবাব মাঠেই দিল ব্রাজিল। হাইতির বিপক্ষে ভিনি রাফিনিয়াদের দাপট, জিতল 3-0 গোলে। স্বাগত ওয়ান বুলেটিনে, আমি সওদা ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী হওয়ার পরে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়া, সেখান থেকে যাবেন চায়না। তার এই সফরে দেশ দুটির সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজার চালু সহ বাণিজ্য ও বিনিয়োগ গুরুত্ব পাবে। আর চায়না সফরে বড় অবকাঠামো প্রকল্পের পাশাপাশি বেশ কিছু সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। তবে শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ স্বার্থই নয়, বরং প্রধানমন্ত্রীর এই সফর ভূ রাজনীতির জন্য গুরুত্ব বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত, চায়না সহ বেশ কয়েকটি দেশ থেকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পান তারেক রহমান। এরপর আলোচনা চলে প্রথম কোন দেশে সফর করবেন তিনি। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফরের গন্তব্য মালয়েশিয়া। সেখান থেকে চায়না 21 ও 22 জুন মালয়েশিয়া এবং 23 থেকে 26 জুন পর্যন্ত তিনি চায়নায় অবস্থান করবেন। বাংলাদেশের জনশক্তি রপ্তানির তালিকায় চতুর্থ দেশ মালয়েশিয়া, কিন্তু প্রায় 2 বছর ধরে সিন্ডিকেট সহ নানা কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ। প্রধানমন্ত্রীর এই সফরে সেই জটিলতা কাটবে বলে আশা করা হচ্ছে। সেই সাথে মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা শ্রমিকদের বিষয় নিয়েও আলোচনা হতে পারে। পরিসংখ্যান বলছে প্রায় 11,000 বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ায় পড়াশোনা করছেন। ফলে শিক্ষা খাতে দেশটির সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাবে প্রধানমন্ত্রীর এই সফরে। প্রধানমন্ত্রীর চায়না সফর নিয়েও রয়েছে যথেষ্ট কৌতূহল। বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে দেশটির সাথে 15টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে এই সফরে। এছাড়া বাংলাদেশে প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু, তিস্তা মহাপরিকল্পনা, যমুনায় আরেকটি সেতু, বাংলাদেশের চায়নায় অর্থনৈতিক অঞ্চল নিয়েও হতে পারে গুরুত্বপূর্ণ আলোচনা। সম্প্রতি চায়না ঘুরে এসেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলছেন, প্রধানমন্ত্রীর এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। আমরা শুধুমাত্র অর্থনৈতিকভাবেই না, এখানে সড়ক পথেরও যাতায়াতের ব্যবস্থা করা যায়। কুনমিং থেকে মায়ানমার হয়ে চট্টগ্রাম, কক্সবাজারে এসে ঢুকতে পারে একটা রাস্তা। তো যখন সড়ক যোগাযোগ স্থাপন হবে, তখন তো চাইনিজ ফ্রেন্ডদের সাথে আমাদের সম্পর্ক আরও বেশি উন্নয়ন ঘটবে। বাংলাদেশের উন্নয়নের স্বার্থে চাইনিজদের অ্যাসিস্ট্যান্স চাওয়াটা, সেই ক্ষেত্রে দল মতের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র ব্যবস্থায় আমরা একটা ঐক্যমতে পৌঁছতে পারি। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চায়নাকে বেছে নেওয়া ইতিবাচক, কেননা কূটনৈতিক বিবেচনায় এটি ভারসাম্যপূর্ণ। চীনের তো এক না দুটো একেবারেই আলাদা। হয়তো মালয়েশিয়ায় যাওয়ার পিছনে এটাও থাকতে পারে যে একটু ডাইলিউট করা, যে না প্রথম দেশ তো চীন না, প্রথম দেশ মালয়েশিয়া গেছে ইত্যাদি। কিন্তু সবার চোখ আমার মনে হয় থাকবে চীনের উপরে। চ্যালেঞ্জটা হলো যে কোন নেগোসিয়েশনের মাধ্যমে এবং আমরা কতখানি লাভ করতে পারি সেইগুলো দেখা। তো আমি মনে করি যে এই প্রথম সফরে এই সফলতাটা না আসার কোনো কারণ নেই। সবকিছু ছাপিয়ে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ থাকার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতার ক্ষেত্র বাড়বে বলেও আশা করেন এই বিশ্লেষক। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। গণমাধ্যমের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আরেক অন্য ঘটনা হচ্ছে আমার নিজের নির্বাচনী এলাকায় চকরিয়াতে, ওখানে
ওখানে একটা পুলিশ তদন্ত কেন্দ্র আছে, ইতিমধ্যে সেটা থানায় রূপান্তরিত হয়েছে। সেখানে সম্ভবত প্রবাসীর স্ত্রী কন্যা, তারা তাদের বাড়িতে আসামিগণ সংঘবদ্ধভাবে ডাকাতি করে এবং এক পর্যায়ে মা মেয়েকে ধর্ষণ করে। এটা প্রকাশিত হলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ এই আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। কয়েকদিন সময় লেগেছিল মনে হয়। এখানে তারা কেউ কি 164 করেছে, 164 দুইজন 164 করেছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এটা অত্যন্ত তড়িৎ গতিতে এগুলো অ্যাড্রেস করা হয়েছে। এরকম জঘন্য ঘটনা সমাজে যাতে না হয় এবং যাতে অপরাধীরা এখান থেকে শিক্ষা পায়, সেজন্য এই ঘটনাগুলো আপনাদের মাধ্যমে জনসমক্ষে মিডিয়াতে আরও বেশি করে প্রচার হওয়া উচিত এবং এই জাতীয় হেনিয়াস ক্রাইমের ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে যারা কর্তব্য সম্পাদন করছে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে, সেই যারা সেই দায়িত্বটা পালন করছে তাদেরকে আমরা স্বীকৃতি দিতে চাই এবং এইভাবেই আমরা স্বীকৃতি দেব। তাদেরকে সনদ প্রদান করা হবে, আর্থিকভাবে পুরস্কৃত করা হবে এবং পদকও ক্ষেত্র বিশেষে প্রদান করা হবে। আজকে একজনকে আইজি পদক দেওয়া হয়েছে, গত 8 তারিখে আমরা বেশ কয়েকজনকে আইজি পদক, 3 জনকে আইজি পদক। আমি মনে করি এইভাবে আমরা আমাদের পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনবান্ধব করতে আরও এক ধাপ এগিয়ে যাব এবং মানুষের মধ্যে যে ধারণাটা ইতিপূর্বে ছিল যে আমাদের পুলিশ বাহিনী হয়তো নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, কিন্তু আমি দেখছি 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের পুলিশ বাহিনী তার যে মোরাল বেস, মোরাল কারেজ, সেটা ফিরে পেয়েছে খুব শীঘ্রই, মানে খুব তড়িৎ গতিতে। নির্বাচিত সরকার আসার পরে তারা এত বেশি সক্রিয় হয়েছে, দায়িত্ব পালন করছে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করছে, সেটা লক্ষণীয়। তাদের এই কৃতিত্বের জন্য আমরা তাদেরকে সম্মান করা উচিত এবং আমি উৎসাহ প্রদান করছি যাতে বাকি সবাই অনুপ্রাণিত হয়, দেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আরও উন্নত হয় এবং জনপ্রত্যাশা অনুযায়ী যাতে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গঠন করতে পারি, তারা দায়িত্ব পালন করে। এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। ধন্যবাদ। আইজি পদক পেয়েছে কি কামরুজ্জামান, না ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ কামরুজ্জামান, তাকে সনদ দেওয়া হয়েছে না? সনদ তো প্রত্যেককেই দেওয়া হয়েছে। আর্থিকভাবে তাকে পুরস্কৃত করেছে কত টাকা? 20,000 টাকা। গণমাধ্যমের সাথে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আমাদের চারপাশে হাজারো অসঙ্গতি, অগণিত সমস্যা। তার মধ্যে কিছু সমস্যা থেকে যায় চোখের আড়ালে, কিছু সমস্যার বোঝা বইতে হয় বছরের পর বছর। এরকম সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে প্রতি শনিবার চ্যানেল ওয়ানের আয়োজন শনিবারের জানালা। এবারের বিষয় ফুটপাত, অনিয়মী নিয়ম। এ যেন চোর পুলিশ খেলা। পুলিশ নিয়ে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করছেন ম্যাজিস্ট্রেট, কিন্তু তারা চলে যাবার পর আবারও সেই ফুটপাতে আগের চেহারা। যতবার উচ্ছেদ ততবারই দখল। যদিও এবার হকারদের পুনর্বাসনের নামে ফুটপাতই স্থায়ী দোকান বরাদ্দের তোড়জোড়ও চলছে রাজধানীতে। রাজধানীর ফুটপাতগুলো হকারদের থেকে দখলমুক্ত করতে প্রায়শই অভিযান চালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কিন্তু উচ্ছেদ অভিযানের দিন কয়েকের মধ্যেই ফুটপাতগুলোতে ফিরে আসে সেই পুরনো চিত্র। ছোট ছোট মাচায় পণ্যের ডালি সাজিয়ে হকারদের হাঁকডাক। ফুটপাতগুলো শুরু হতে হতে আরও শুরু, আর অনেক ক্ষেত্রে পথচারীদের হাঁটার জন্য ব্যবহার করতে হচ্ছে রাস্তা। ঠিক এরকম চিত্রই দেখা গেল মতিঝিল বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে মেট্রো রেল পর্যন্ত। কয়েকদিন আগেই এখানে অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশন, কিন্তু সপ্তাহখানেক পার হতে না হতেই একই অবস্থায় ফুটপাত। বাদ যায়নি সিটি কর্পোরেশনের যাত্রী ছাউনিগুলো। মেট্রো থেকে নেমে যাত্রীদের পড়তে হয় বিপাকে, আর অফিস ছুটি শেষে ফুটপাত না পেয়ে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে পথিকদের। যেইভাবে এই দোকানগুলি দুই সাইড দিয়ে ব্লক করে রাখছে, আমাদের ওইখান দিয়ে
যদি যাতায়াত করতে যাই তারা তো শুধু বন্ধই করে রাখে নাই, আবার ওই সাইডে দাঁড়াচ্ছে। ফুটপাত হাঁটার উপযোগী, এখানে তো সব কিছুরই ভয় থাকে, কখন আমাকে চিনে নেবে, কে জোর করে বলে এটা কিনে নিয়ে যান। একজনের গায়ের মধ্যে আরেকজনের গা ঘেঁষা লেগে চলতে হয়, এই জন্য এখন ওই রাস্তা না পেয়ে মেইন রাস্তা দিয়ে মানুষের চলতে হয়, কি করা। এদিকে হকারদের দাবি ফুটপাতের এই দোকানই তার ও তার পরিবারের জীবিকার একমাত্র উৎস। ফলে হঠাৎ করে তাদের উপার্জনের পথ বন্ধ হয়ে গেলে এর নেতিবাচক প্রভাব পড়বে বড় জনগোষ্ঠীর উপর। তবে নিয়ম করে স্থায়ী কোনো সমাধান করে দিলে তা মেনে নেবেন তারা। প্রপারলি যে কাজ দেওয়া হবে তার এমন কোনো ব্যবস্থা নাই, সেই জন্য আমাদের ঘুরে ফিরে এটি করতে হয়। পেটের দায় বাধ্য হইয়া দৌড়াদৌড়ি করে, এটা আজকে 20 বছর ধরে এগুলোই দেখতেছি, এগুলাই। কারণ আমাদের কথা তো আর কেউ ভাবে না। এমনিতে আমাদের আইডি কার্ডের ফটোকপি আর মোটামুটি আদার্স অনেক কিছু নেওয়া হয়েছে, বাট এখানে দেওয়া হয়নি। 8-10 হাজার বেতনে তো আমার সম্ভব না, এটার জন্য আমার চাকরি করা সম্ভব হচ্ছে না। সরকার যদি আমাদের একটা ভালো বেতনে যদি একটা ব্যবস্থা করে দেয় বা ব্রিজ পাঠিয়ে দেয় বা একটা পুনর্বাসন দেয় তাহলে হয় আর কি। গুলিস্তানে রাস্তা ও ফুটপাতে দাগ কেটে দোকান ইজারা দেওয়ার পরিকল্পনা করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন, যা অনেকটা অবৈধ কাজকে বৈধ করার পায়তারা বলছেন অনেকে। এর বাইরে হকারদের নিয়ে হলিডে ও নাইট মার্কেটের মাধ্যমে পুনর্বাসনের পরিকল্পনার কথাও বলছে দুই সিটি কর্পোরেশন। বর্ষার মধ্যে দিয়ে যাতে জনগণের চলাচলেরও অসুবিধা না হয়, যান চলাচলেরও অসুবিধা না হয়, মতিঝিলে আমরা একটা নাইট মার্কেট করব, নৈশকালীন মার্কেট, এবং সেখানে সকল রকম সুযোগ সুবিধা আমরা হকারদেরকে দেব। রেজিস্ট্রেশনের আওতায় আমরা নিয়ে আসব। যখন রেজিস্টার্ড হয়ে যাবে তখন কিন্তু বলা হবে যে সে স্টেডিয়ামের এই কোনায় সে বসবে, তার ওই জায়গাটা নির্ধারণ থাকবে। অভিযান দিচ্ছে একই জায়গাতে বারবার, যাতে ওরা মানে একটা মেসেজ পায় যে এখানে বসলেই অভিযান পরিচালিত হবে, এখানে বসলেই জরিমানা দিতে হবে, এখানে বসলেই উচ্ছেদ করে দিবে। নানা উদ্যোগের কথা বললেও রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে নগরবাসীর জন্য স্বস্তির চলাচলের কোনো আশা দেখছেন না কেউ। নতুন করে হকারদের দেয়া হয়েছে ডিজিটাল পরিচয়পত্র, তাই এবার ফুটপাত ও রাস্তা বৈধ দখলদারিতে যাচ্ছে বলে মত অনেকের। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাতুল্লাহ। সিফাত, রাজধানীর ফুটপাতের চিরচেনা দৃশ্য দেখছিলাম, তো এই যে ফুটপাত দখল করে দোকান বসানো হয়, এতে নগরবাসী কি ধরনের ভোগান্তিতে পড়ছেন, আর এই যে সমস্যা এর দীর্ঘস্থায়ী সমাধান পেতে বাধা কোথায় রয়েছে জানাবেন। সাউদা, আমি এখন আছি মিরপুর 1, সেই মিরপুর 1-এ আমার ঠিক পাশেই রয়েছে মুক্তিযোদ্ধা মার্কেট, এবং আমার ঠিক সামনে যেটি মার্কেটটি আছে সেটি হচ্ছে মুক্ত বাংলা মার্কেট, এবং রাস্তার ঠিক অপোজিটে যে মার্কেটটি রয়েছে সেটি শাহ আলী মার্কেট এবং কোঅপারেটিভ মার্কেট। তো এই মার্কেটগুলো থেকে কিন্তু ক্রেতা বিক্রেতারা যখন বের হয় তখন ফুটপাত ব্যবহার করতে চায়, কিন্তু ফুটপাতে আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক রাস্তার মাঝখানে। তো ফুটপাত জুড়েই শুধু অগণিত দোকান, এবং এই দোকানগুলো কিন্তু অস্থায়ীভাবে গড়ে উঠেছে। এই দোকানগুলো অস্থায়ীভাবে যে গড়ে উঠেছে, তো এখানে মূলত তারা এমনভাবে যে পথচারীরা আসলে চলাচল করতে পারছে না, এজন্য সবচেয়ে বড় আসলে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ পথচারী, বিশেষ করে স্কুল কলেজগামী যে শিক্ষার্থীরা এবং নারীরা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন শুধু ফুটপাত না, মূল সড়কের একটা বড় অংশই দখল করে বসেছে সম্ভবত এই যে ভাসমান দোকান আর সারি সারি ভ্যান গাড়ি। তো এই যে ভ্যান গাড়িগুলো রয়েছে, এখানে পরে প্রথম পণ্য রয়েছে, ক্রেতারা ভিড় করছে পণ্যগুলো কিনতে। তো পণ্যগুলো যখন তারা কিনছেন, তো এর পাশে মানে আপনাকে যদি একটু দেখাই যে এটা কিন্তু একটা মেইন রোড, সেই রোডের 4 ভাগের 3 ভাগ জায়গা জুড়েই কিন্তু এই ফুটপাত এবং অস্থায়ী দোকানগুলো রয়েছে। তো এখানে কিন্তু আসলে কোটি কোটি টাকার মানে অনানুষ্ঠানিক বাজার আসলে এটাকে বলা হয়। এই ব্যবসার আড়ালে কিন্তু বিভিন্ন ধরনের চাঁদাবাজি হয়ে থাকে। তো অনেক সময় দেখা যায় যে কতিপয় রাজনৈতিক দলের নেতারা থাকেন, এবং এই যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলো থেকে কিন্তু কিছু লাইনম্যান থাকে, সেই লাইনম্যানগুলো টাকা উঠিয়ে কিন্তু অসাধু আইন শৃঙ্খলা বাহিনী এর থেকে শুরু করে নিয়মিত টাকা দিয়ে থাকে এদেরকে। তো এই জনশ্রুতি আছে। এখানে যারা হকাররা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে তাদের জন্য স্থায়ী কোনো সমাধান না নিয়ে আসলে তারা আসলে পেটের দায়ী এগুলো করছেন, স্থায়ী সমাধান না আনলে তাদের রুটি রুজির যে ব্যবস্থা সেটি হবে না। তো আমি যে মিরপুর 1-এর যে জায়গাটিতে রয়েছে, এই জায়গাটিতে আপনারা দেখবেন যে রাস্তার যে 4 ভাগের 3 ভাগ, সেই 3 ভাগ জায়গা জুড়েই একেবারে ফুটপাত বলা চলে, এবং যে
একটা যে অটোরিকশা এবং বাস যাওয়ার জন্য যে রাস্তাটুকু থাকা প্রয়োজন সেই রাস্তাটুকু নেই। তো ফুটপাত তো দখলই বলা চলে, ফুটপাত দখল, কিন্তু ফুটপাত দখলের পর মেইন রাস্তাও অর্ধেকটা দখল। তো আমি এখানে যারা পথচারীরা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। পথচারীরা আমাকে যেটি বলছিলেন যে তারা এখান থেকে তারা যে চলাচল করবেন সেই চলাচলের সামান্য জায়গাটুকু তারা পাচ্ছেন না এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছেন এবং রাস্তার পাশে যে অটোরিকশা রয়েছে এবং বাস রয়েছে তাদের সাথে গা ঘেঁষে তাদেরকে পার করে হচ্ছে। এই ছিল মিরপুর 1 থেকে আমার কাছে সর্বশেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ। রাজধানীর ফুটপাত দখল আসলে রাজধানীবাসীর জন্য অনেক বড় একটি ভোগান্তি। এই বিষয়ে সর্বশেষ তথ্য শুনছিলাম। কিছু শহরের ফুটপাত হকারের দখলে চলে যায়, তবে বগুড়ায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানই দখল করে বসে আছে মানুষের চলাচলের পথ। ফুটপাত যেন তাদের কেনা জমি। কেউ সেখানে গাড়ি ওঠানামার জন্য র্যাম্প বানিয়েছেন, কেউ আবার সুবিধা মতো ফুটপাত উঁচু নিচু করে নিয়েছেন। গাড়ি মেরামতের দোকান, তালাচাবির দোকান, ময়লার ভাগাড় সবই আছে সেখানে। নেই শুধু পথচারীদের নিরাপদে চলার পথ। শহরে যখন যানজটে নাকাল জনজীবন, তখন নাগরিকদের চলাচলের একমাত্র উপায় হওয়ার কথা এই ফুটপাত। কিন্তু দখল আর অবহেলায় বগুড়া শহরের ফুটপাতগুলোর এমন দশা যে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে সড়কে নামতে হচ্ছে সাধারণ মানুষকে। ছোট্ট এই শহরে ব্যাটারি চালিত যানবাহনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 থেকে 25 হাজারে। সড়কে অটোরিকশা, পথচারী, সাধারণ যানবাহন একসঙ্গে থাকায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এই যে প্রচন্ড ভিড়, কিভাবে পার হয়ে আসলাম সেটা উপর আলাদা জানে, আমরা জানি। যে বাচ্চাগুলো নিয়ে আসে মায়েরা, সেই মায়েরা যখন এই ফুটপাত দিয়ে হাঁটতে নেয় তখন তাদের অনেক সমস্যা হয়। এখানকার স্থানীয় যারা ব্যবসায়ী আছে প্রত্যেকেই এটার সাথে যে ব্যাপকভাবে দায়ী। বগুড়া শহরের ভেতরের প্রধান সড়ক বনানী থেকে মাটিডালি পর্যন্ত 2006 সালে 8.67 কিলোমিটার সড়কটি নির্মাণ করে সড়ক ও জনপদ। সাতমাথা থেকে তিনমাথা পর্যন্ত 2 কিলোমিটার সংযোগ সড়কও বানানো হয় একই বছর। এই 11 কিলোমিটার সড়কের 2 ধারে রয়েছে ফুটপাত। সংস্কারের অভাবে জরাজীর্ণ এই ফুটপাত 20 বছর পর সংস্কারের কথা বলছে সড়ক বিভাগ। কিভাবে যুগোপযোগী করা যায় এই জন্য আমরা আসলে বোর্ডকে সাথে আমরা আলোচনা করতেছি, তাদের দিয়ে একটা মাস্টার প্ল্যান করা যায় কিনা এই বিষয়ে আমরা এখন পদক্ষেপের জন্য আমরা প্রসেস করতেছি। অন্যদিকে নবগঠিত সিটি কর্পোরেশনের কাছে পুরো শহর জুড়ে থাকা ফুটপাতের কোনো পরিসংখ্যানই নেই। প্রকৌশলীরা বলছেন, দখল তো দূরের কথা, ফুটপাতের কোনো পরিবর্তন বা প্রতিবন্ধকতা তৈরিও আইনত অপরাধ। সিটি কর্পোরেশনের অনুমতি ব্যতি রেখে আসলে সিটি কর্পোরেশনের জায়গায় কোনো ধরনের নির্মাণ করা এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এটা একটা কিন্তু অপরাধ হিসেবে সেখানে উল্লেখ করা আছে। অথবা এই ধরনের কাজ করতে পারে না। প্রশাসক জানালেন, নবগঠিত সিটি কর্পোরেশনের মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে। নতুন করে গড়ে তোলা হবে প্রাচীন এই শহরটিকে। তার আশ্বাস, ফুটপাত দখলমুক্ত করতে কোনো ছাড় দেয়া হবে না। আমরা ফুটপাতগুলো জনগণের চলাচলের জন্য পূর্ণাঙ্গভাবে ওপেন রাখবো আর কি। সেখানে যেন কোনো হকার বা কোনো ব্যবসায়ী ওখানে দখল করে নিয়ে ব্যবসা করতে না পারে, সেই জন্য আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব। উন্নত মানের উপকরণে প্রতি মিটার ফুটপাত নির্মাণে ব্যয় কমপক্ষে 25,000 টাকা। শুধু বগুড়া শহরের প্রধান 2 সড়কে ব্যয় হবে অন্তত 30 কোটি টাকা। আর গোটা শহরে উপযুক্ত ফুটপাত নির্মাণে সেই ব্যয় গিয়ে দাঁড়াতে পারে 1.5 কোটিরও বেশি টাকায়। সঙ্গে রয়েছে রক্ষণাবেক্ষণের খরচও। সরকারের এই বিপুল অর্থ ব্যয় করে ফুটপাত নির্মাণের লক্ষ্য মানুষের নির্বিঘ্ন চলাচল। তাই সাধারণ মানুষ বলছে, ফুটপাত সংরক্ষণ ও দখলমুক্ত না রাখতে পারলে বরাবরের মতোই বঞ্চিত হবে তারা। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া। ফুটপাত ব্যবস্থাপনা নিয়ে আরও খবর থাকছে বুলেটিনের পরের অংশে। চাঁপাইনবাবগঞ্জ ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আবারও পুশ ইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। এর মধ্যে গত মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত দিয়ে 20 জনকে পুশ ইনের চেষ্টা করা হয়। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে সে চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে শূন্যরেখায় অবস্থান নেয় তারা। একই রাতে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের দাঁতভাঙা পয়েন্ট দিয়ে আবারও পুশ ইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এদিকে রৌমারী সীমান্তের গয়তাপাড়া ও ভন্দুরচরে শূন্যরেখায় টানা 6 দিন ধরে মানবেতর জীবনযাপন করছেন বিএসএফের পুশ ইন চেষ্টার শিকার 5 যুবক। সামান্য পলিথিনের ছাউনি তাদের একমাত্র আশ্রয়। খাবার, গোসল ও ন্যূনতম স্যানিটেশন সুবিধার অভাবে দুর্ভোগ বাড়ছে তাদের।
চাঁপাইনবাবগঞ্জে চৌকা সীমান্তে ২০ জনকে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এ নিয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন তারেক রহমান। তারেক, পুষিনের চেষ্টা করা ২০ জন কোথায় অবস্থান করছেন, তাদের পরিচয় বা নাগরিকত্বের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেছে কি, একটু জানাবেন বিস্তারিত। সৌদা, ধন্যবাদ আপনাকে। আমরা কিছুক্ষণ আগে বিজিবি এবং স্থানীয় জনতার বাধার মুখে কিন্তু শূন্য লাইন থেকে একেবারে কিছু দূর নিয়ে যে একটি ঝোপের মধ্যে পুশিনের শিকার ২০ নাগরিককে রেখেছে। এর মধ্যে নারী, পুরুষ এবং শিশু রয়েছে। তারা কিন্তু বারবার আবারও কিন্তু জনসম্মুখে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছিলেন, কিন্তু বিজিবি, স্থানীয় জনগণ এবং গ্রাম পুলিশ সদস্যরা তাদেরকে প্রতিহত করেছে। এর আগে যদি আপনাকে আমি একটি তথ্য দিতে চাই, সকাল ৯টার দিকে এখানে একটি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে ফেরত নেওয়ার কথা বললো। এখন পর্যন্ত সেটা আমরা লক্ষ্য করছি না। এখানে কয়েক শতাধিক মানুষ অর্থাৎ বাংলাদেশের নাগরিকরা জড়ো হয়েছে। তারা বলছেন যে কোনো মূল্যে ভারতীয় আগ্রাসন এবং ভারতের পুশিন তারা প্রতিরোধ করতে তারা প্রস্তুত রয়েছে। কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা হয়েছিল মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন ভারত আশ্বস্ত করেছে তাদের নাগরিকদের তারা শূন্য লাইন থেকে ফিরিয়ে নিবে, অর্থাৎ ভারতের অভ্যন্তরে নিয়ে যাবেন। সেটি কিন্তু দৃশ্যমান এখনো হয়নি। দুই দেশের মধ্যে এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে। ওপারে অতিরিক্ত বিএসএফ সদস্যদেরকে মোতায়েন করতে দেখেছি আমরা, এবং বিভিন্ন তারা বিএসএফ সদস্যরা কিন্তু পজিশনে নিয়ে তারা কিন্তু ঝোপঝাড়ের মধ্যে অবস্থান করছে। এপারে বিজিবিও কিন্তু প্রস্তুত রয়েছে এবং স্থানীয় জনগণ কিন্তু প্রস্তুত রয়েছে ভারতীয় যে কোনো আগ্রাসন তারা রুখে দিতে। আপনারা কিন্তু আমি একটু বলতে চাই যে ২০ জন নারী, পুরুষ এবং শিশুকে শূন্য লাইন পার করার চেষ্টা করা হয়েছিল। তারা সেই সকাল থেকে এখন পর্যন্ত তারা কিন্তু রোদ্রের মধ্যে অবস্থান করছিল। তাদেরকে রোদ্রে একরকমের ফেলে রাখা হয়েছিল। এটি একবারে মানবাধিকার লঙ্ঘন বলে স্থানীয় জনগণ এবং সচেতন নাগরিকরা মনে করছেন। বিজিবি বলছে এটি মানবাধিকার লঙ্ঘন। তারা দুই দেশের মধ্যে এটি একটু উচ্চ পর্যায়ের জন্য আলোচনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা, এবং তারা বলছেন তারা ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় পুশিন যে কোনো মূল্যে তারা রুখে দিতে প্রস্তুত রয়েছে। আপনার কিন্তু আমি একটু বলতে রাখি, আমার যে ডান পাশে সীমান্ত রয়েছে, এই সীমান্তের ওই পাশে কিছু ভারতীয় ক্যাম্প রয়েছে। এই ক্যাম্পগুলোতে ভারতীয় নাগরিকদের তারা রেখেছে এবং তারা ছোট ছোট টিম করে পুষিনের চেষ্টা করছে। সৌদা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ থেকে সীমান্তের পুশিনের বিষয়ে সর্বশেষ তথ্য শুনছিলাম। টিকাদান কার্যক্রম সহ সরকারের নানামুখী তৎপরতার পরেও বাড়ছে হামের সংক্রমণ ও মৃত্যু। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ৬৫০র বেশি। এ বিষয়ে আরও তথ্য নিয়ে রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকন্যা আমির। সুকন্যা, হামে আক্রান্ত হয়ে এই হাসপাতালে এখন কত শিশু ভর্তি রয়েছে, আর চিকিৎসা সেবা নিয়ে কি বলছেন রোগী ও স্বজন এবং চিকিৎসকরা কি বলছেন, জানাবেন বিস্তারিত। সদা, আমরা যখন ডিএনসিসি মহাখালী হসপিটালে সকালে এসেছিলাম তখন রোগীর চাপ খুব একটা ছিল না, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে রোগীর চাপটা বৃদ্ধি পেতে থাকে। এবং আপনি নিশ্চয়ই জানবেন যে এই হসপিটালে আসলে ঈদের দিন থেকে সংক্রমণ রোধে বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সুবাদে এখানে যে বিভিন্ন ওয়ার্ডে যে রোগীরা আসলে ভর্তি আছেন তাদের সরাসরি কথা আমরা নিতে না পারলেও এই এমার্জেন্সি ওয়ার্ডের সামনে আমরা যে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু রোগীর সমাগম বেশ তুলনামূলক বেশি বলা যায়। এবং হামের প্রাদুর্ভাবের কারণে এখন কিন্তু আমরা দেখেছি যে বেশ ১০, ১১, ১২ বছরের বয়সের শিশুরাও কিন্তু আক্রান্ত হচ্ছে এবং তাদেরকে নিয়ে আসা হয়েছে। এবং সবচেয়ে কষ্টের কথা এটা বলতে হয় যে যখন আসলে আমরা সকালে এসেছিলাম তখন একজন রোগী এসেছেন শরীয়তপুর থেকে এবং তিনি তার সন্তানকে কান্নারত অবস্থায় এই হসপিটালে নিয়ে এসেছেন এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে শিশুটি আসলে মারা গেছেন। এবং এখানে যারা ইমার্জেন্সি ওয়ার্ডের যারা কর্তব্যরত চিকিৎসকরা রয়েছেন এবং রোগীর যারা অভিভাবকরা রয়েছেন তারা বলছেন যে শিশুটি আসলে হামে আক্রান্ত ছিল এবং হামের উপসর্গ নিয়ে গতকাল থেকেই বেশ কয়েকটি হসপিটালে তারা কিন্তু গিয়েছে। এবং সর্বশেষ তারা যেটি বলছেন যে শিশু হসপিটালে তারা যখন গিয়েছেন আসলে অর্থ সংকটের কারণে কিন্তু তারা শিশুটিকে ভর্তি করতে পারেনি এবং তারা বাড়িতে ফিরে গেছেন। এবং আজকে সকালে মিরপুরের একটি হসপিটাল থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় এবং
বলা হয় ডিএনসিসি মহাখালী হসপিটালে আসলে ভর্তির জন্য, এবং তারা সেই অবস্থাতেই এসেছিলেন সকালে। এবং আমরা যতটুকু ভেবেছিলাম যে ইমার্জেন্সি ওয়ার্ডে আসলে তার চিকিৎসার সম্পন্ন হওয়ার পর নিশ্চয়ই কোনো একটা ভালো খবর আমরা পাবো, তবে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে শিশুটি আর নেই। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যেটি খবর এসেছে, যেহেতু বহিরাগত প্রবেশ নিষেধ এবং আজকে আসলে কোনো কর্তব্যরত চিকিৎসক কোনো প্রকার কোনো সংবাদ সম্মেলন কিংবা ব্রিফ যেটি বলা যায় সেটি করবেন না, সুতরাং তারা একটি বোর্ডে একটি তালিকা টানিয়ে দিয়েছেন যে এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে আইসিইউ বিভাগে আসলে ভর্তি রয়েছেন 40 জন শিশু এবং বাকি 317 জন নাগাদ শিশু আসলে ভর্তি রয়েছেন জেনারেল ওয়ার্ডে। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে এই ইমার্জেন্সি ওয়ার্ডে কিন্তু একের পর এক হামে আক্রান্ত এবং হাম উপসর্গ নিয়ে অভিভাবকরা তাদের শিশুদেরকে নিয়ে এসেছেন। তবে এর আগেও আমরা যেটি বলেছিলাম যে শিশু হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন হসপিটালের যারা কর্তব্যরত চিকিৎসকরা বলেছেন যে টিকাদান কর্মসূচি সম্পন্ন হওয়ার পর তারা একটি আশা প্রকাশ করেছিলেন যে হাম আক্রান্ত শিশুর সংখ্যা কমবে, এবং এখনও কিন্তু তারা সেটাই বলছেন যে দিন গড়ানোর সাথে হয়তোবা এই হামের প্রকোপটি কমে আসবে, এরকম কিন্তু তারা আশার কথা আমাদেরকে জানিয়েছেন। ডিএনসিসি মহাখালী হসপিটাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সুকন্যা, আপনাকে ধন্যবাদ। রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে হামের সর্বশেষ তথ্য শুনছিলাম। শহরের আধুনিকতা ও বাসযোগ্যতার অন্যতম সূচক ফুটপাত, কিন্তু রাজশাহীতে পথচারীদের চলাচলের এই পথটাই রীতিমতো অমানবিক। শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের বিষয়টি উপেক্ষিত এই নগরীতে। এমনকি দখলের কারণে সাধারণ মানুষের জন্য উপযোগী নয় রাজশাহীর ফুটপাত। এগুলো যে পথচারীদের জন্য নির্মিত তা বোঝারও উপায় নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রিফাত রহমান চলাফেরার জন্য নির্ভর করেন হুইল চেয়ারের উপর, কিন্তু শহরের অধিকাংশ ফুটপাত তার জন্য নয়। কোথাও এতটাই উঁচু যে হুইল চেয়ার নিয়ে ওঠা সম্ভব নয়, কোথাও নেই র্যাম্প। এর সঙ্গে যুক্ত হয়েছে অবৈধ দখল। প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন 2013 আছে, এখানেও কিন্তু 34 নম্বর ধারায় বলা আছে যে প্রবেশ গম্যতা এবং চলাচলের স্বাধীনতার কথা। একটা সাধারণ মানুষ যেভাবে চলাচল করবে আমরা আমাদেরকে সেভাবে চলাচল করতে দিতে হবে, এটাই মূলত আমাদের রাইট। রাজশাহীতে ফুটপাত নির্মাণ করা হয়েছে রাস্তার পাশের ড্রেনের উপর। 2011 সাল থেকে শুরু হয় টাইলস যুক্ত ফুটপাত নির্মাণ। এখন নগরীতে এমন ফুটপাত প্রায় 25 কিলোমিটার। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 50 মিটারও চলাচলের উপযোগী ফুটপাত খুঁজে পাওয়া কঠিন। সাধারণ পথচারীদের চলাচলেরও উপযোগী নয় রাজশাহীর ফুটপাত। সেখানে বসেছে অসংখ্য দোকানপাট। শুধু ভাসমান ব্যবসায়ীরাই নন, অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানও নিজেদের প্রয়োজনে ফুটপাত দখল করে রেখেছে। ফুটপাত দিয়ে যদি আমি চলতে পারতাম তাহলে আমার জন্য একটু ইজি হতো। দোকান পাশার ভাঙা চূড়া ফুটপাত তো ওরাই ঘিরে রাখে, আমরা চলবো কি করে? হকাররা বা ফুটপাতে যারা পারে তারা সরকারকে কোথায় ট্যাক্স দেয়, এটা আমার প্রশ্ন। প্রতিবন্ধীরা তো ফুটপাত দিয়ে হাঁটতে পারে না, ফলে তারা ওই লাঠি দিয়ে বা কারো হাত ধরে রাস্তা দিয়েই হাঁটে। ফুটপাত দখলমুক্ত করার দাবি দীর্ঘদিনের। এ নিয়ে সচেতন নাগরিকরা বারবার কথা বললেও কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি রাজশাহী সিটি কর্পোরেশন। প্রশাসন মাঝে মাঝে উদ্যোগ নিলেও এটা আবার অদৃশ্য কোনো কারণবশত আবার সেটা পুনরায় বহাল হয়ে যায়। তো আসলে আমরা রাজশাহীবাসী এটা নিয়ে খুবই ভুক্তভোগী, এটা সমাধান খুবই জরুরি দরকার। নগর পরিকল্পনাবিদরা বলছেন একটি শহরের আধুনিকতা ও বাসযোগ্যতার অন্যতম সূচক ফুটপাত। আর সেই ফুটপাত যদি নিরাপদ, কার্যকর ও প্রতিবন্ধী বান্ধব না হয় তাহলে নগর উন্নয়নের দাবিও প্রশ্নের মুখে পড়ে। পথচারী বান্ধব একটা ডিজাইন করা দরকার, অ্যাটলিস্ট ইন্টারসেকশন পয়েন্টগুলোতে এই জিনিসগুলো করতেই হবে। ফুটপাতে যেটা দেখা যায় যে আমরা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস রেখে দিচ্ছি, তো এই জায়গাগুলোতে আমি বলবো যে সিটি কর্পোরেশন একটু রেগুলার ইন্টারভিউ একটা অডিট করা দরকার। নগর প্রশাসক বলছেন রাজশাহীর ফুটপাতগুলোকে পর্যায়ক্রমে প্রতিবন্ধী বান্ধব করে গড়ে তোলা হবে, তবে তার আগে অবৈধ দখলমুক্ত করাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনাদেরকে আমরা অনুরোধ করেছি তিনারা যেন তিনাদের অবস্থান থেকে অন্য কোনো ব্যবস্থা করে, ওই এরিয়াতে অন্য কোথাও শিফট করার জায়গা আছে কিনা আমরা সেগুলো খেয়াল করছি। নগরবাসীর অভিযোগ, ভোটের রাজনীতি ও প্রভাবশালীদের ছত্রছায়ায় বারবার থমকে যায় ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুটপাতও থেকে যায় দখলদারদের নিয়ন্ত্রণে। আর নিরাপদ চলাচলের অধিকার থেকে বঞ্চিত হন সাধারণ মানুষ, বিশেষ করে প্রতিবন্ধীরা। আহসান হাবিব, অপু, ওয়ান নিউজ, রাজশাহী।
ময়মনসিংহ নগরীর ছোট বড় সব সড়কের ফুটপাত দখল করে অবৈধভাবে চলছে ব্যবসা বাণিজ্য। এতে পায়ে হেঁটে চলায় দায় হয়ে পড়েছে নগরবাসীর। অভিযোগ রয়েছে, নির্দিষ্ট হারে চাঁদা তুলে ব্যবসায়ীদের ফুটপাতে বসার সুযোগ করে দিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট। এতে সড়কগুলোতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, বাড়ছে ছিনতাই ও জনদুর্ভোগ। ময়মনসিংহ নগরের ব্যস্ততম এলাকা নতুন বাজার। ফুটপাত ছাড়িয়ে মূল রাস্তার একাংশ দখল করে চলছে ব্যবসা। তবে এই ব্যবসার আড়ালে লুকিয়ে আছে অন্য এক গল্প। দিন শেষে এই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পকেট থেকে উঠছে লাখ লাখ টাকার চাঁদা। সম্প্রতি চ্যানেল ওয়ানের ক্যামেরায় ধরা পড়ে চাঁদা তোলার সেই দৃশ্য। নির্দিষ্ট হারে চাঁদা তুলতে দেখা যায় সিন্ডিকেট সদস্যদের। ব্যবসায়ীরা জানান, ক্ষমতার পালা বদলে ভাগ বাটোয়ারার হাত বদল হলেও বন্ধ হয়নি চাঁদাবাজি। প্রতিদিন ফুটপাতে বসার জন্য দিতে হচ্ছে 100 টাকা। এছাড়া ফল ওঠানামানোর জন্য গুনতে হয় বাড়তি টাকা। এমনকি পুলিশের নামেও তোলা হয় অর্থ। 100 টাকা করে আর পুলিশের টাকা দিয়ে 50 টাকা। ওই যে 20 টাকা জানিয়েছে উনি হলো আমাদের এনে দেখশন করে কোনো ঝামেলা জড়িত না আছে, ওই জন্য ওনারা 20 টাকা নেয়। ওনারা বাজারের আওতায় ওনারা বলে, এই জন্য ওনারা নিচ্ছে। দোকান 500 টাকা না দিলে তুমি উঠাও, আরেকজন বয়। শুধু নতুন বাজার এলাকা নয়, নগরের স্বদেশী বাজার, গোলপুকুর পাড় এবং গাঙ্গিনার পাড় এলাকার চিত্র আরও ভয়াবহ। রাস্তার দুই পাশে ফুটপাত বন্ধ করে চলছে ব্যবসা। এছাড়া মূল সড়কের উপরেই গড়ে উঠছে অবৈধ অটো স্ট্যান্ড। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। সাধারণ পাবলিকের চলাফেরা যারা যে মালামাল কাজ করে রাস্তা বা ফুটপাত দখল করে মালামাল রাখলে তা বাজেয়াপ্ত, জরিমানা ও শাস্তির বিধান থাকলেও মানা হচ্ছে না সেই আইন। সচেতন নাগরিক সমাজ বলছে, প্রশাসনের উদাসীনতার কারণেই এই দুর্ভোগ। অবিলম্বে ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের সুযোগ তৈরি করে দেওয়ার দাবি তাদের। সমন্বিতভাবে এই চাঁদাবাজদের দমন করে যদি ফুটপাতগুলো মুক্ত রাখা হয়, আমরা মনে করি এই শহর থেকে যানজট এবং বিভিন্ন নেতিবাচক চিত্র অনেকটাই দূরীভূত হবে। তবে পুলিশের দাবি, সুনির্দিষ্ট তথ্য না থাকায় নেওয়া যাচ্ছে না ব্যবস্থা। আর সিটি কর্পোরেশন বলছে, ইজারার বাইরে রাস্তা বা ফুটপাত দখল করে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেবে প্রশাসন। এই বিষয়ে আমরা কনসার্ন যে পুলিশ টাকা নেই, এরকম তথ্য আমাদের কাছে। এখন পুলিশ যে টাকা নিচ্ছে, এই তথ্যগুলো আমাদের কাছে যারা দিবে তারা অবশ্যই ভুক্তভোগী হলে ভালো। স্পেসিফিক বলতে হবে যে এই পুলিশ টাকা নিয়েছে বা এই পুলিশের কথা বলে টাকা নিয়েছে। যদি এরকম আমাদের কাছে প্রমাণ আসে, আমরা অবশ্যই তার করতে পারছি। বাজারের ইজারা নেওয়ার মালিক শুধু বাজারের ভিতর যারা বসবেন তারা, বাজারের বাইরে বসবারই তো কথা না। উনি ইজারা নেবেন কি করে? এটা আপনার কাছে প্রথম শুনছি আমি অবশ্যই আজকেই এটা যদি হয় আজকে ব্যবস্থা নেব, তাদের ইজারা দ্বারা বাজারের বাইরে না আসতে পারে। আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে ময়মনসিংহকে টিকিয়ে রাখতে শুধু উচ্ছেদ অভিযান নয়, বরং ফুটপাত দখলমুক্ত ও চাঁদাবাজির স্থায়ী সমাধান চায় নগরবাসী। ওয়ান ন্যাশনাল ডেস্ক। নারায়ণগঞ্জে ফুটপাত দখলমুক্ত করা নিয়ে চলছে অদ্ভুত এক তৎপরতা। নগর প্রশাসন সকালে উচ্ছেদের হুঁশিয়ারি দিচ্ছে, বিকেলেই সুর নরম করে দিচ্ছে ফুটপাতে পুনর্বাসনের প্রতিশ্রুতি। অভিযোগ আছে, এর নেপথ্যে আছে বিপুল অঙ্কের চাঁদাবাজি। নগর প্রশাসনের এমন দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ক্যামেরার সামনে হকারদের এমন আকুতি নিত্যদিনের। কম দামে পণ্য মেলা সাধারণ ক্রেতারাও ফুটপাতমুখী হন, যার ফলে এখানে গড়ে উঠেছে কোটি কোটি টাকার অনানুষ্ঠানিক বাজার। কিন্তু এই ব্যবসার আড়ালে রয়েছে বিশাল চাঁদাবাজির সিন্ডিকেট। কতিপয় রাজনৈতিক নেতা, লাইনম্যান আর অসাধু পুলিশের পকেটে নিয়মিত টাকা গেলেও ক্যামেরার সামনে তা এড়িয়ে যান হকাররা। সরকারি রাস্তা, সেই হিসাবে আমরা ওই হিসাব করে মনে করেন যে কোনো অনুমতি ছাড়া আমরা নিজেরাই বসি। আমাদের পেটে চালাতে হবে, অনেক মাল আছে আমাদের, মালগুলো বিক্রি করতে হবে, এই জন্য আমরা এখানে বসি। ফুটপাত হকারদের দখলে থাকায় তীব্র যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো মানুষের মূল্যবান কর্মঘণ্টা। গবেষণা বলছে, ফুটপাত দখলের কারণে নারায়ণগঞ্জে বছরে প্রায় 36,000 কোটি টাকার কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। 2018 সালে ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নেমেছিলেন নারায়ণগঞ্জের তৎকালীন মেয়র সেলিনা হায়াত আইভি। কিন্তু সেই অভিযানে বাধা হয়ে দাঁড়ান সে সময়ের এমপি শামীম ওসমান। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু নারায়ণগঞ্জে উচ্ছেদ বানাম পুনর্বাসনের সেই একই নাটক এখনো চলছে। নগর প্রশাসনের দায়িত্বে থাকা এখন বিএনপির প্রশাসক, তিনিও সেই বৃত্ত ভাঙতে পারেননি। সকালে হকার উচ্ছেদের হুঙ্কার দিলেও বিকেলে সুর নরম করছেন।
সিটি কর্পোরেশনের দ্বিমুখী আচরণে ক্ষুব্ধ নগরবাসী। দ্রুতই ফুটপাত দখলমুক্ত করার দাবি তাদের, নতুবা শুরু হবে হাঁটার অধিকার ফিরে পাওয়ার লড়াই। এখানে অবৈধ ব্যবসা যেগুলো আছে, অবৈধভাবে দখলদার যারা আছে, এখানে কোটি কোটি টাকার একটা আপনার চাঁদাবাজির একটা ব্যাপার আছে। আমরাও পুনর্বাসনের পক্ষে, তবে এটা রাস্তায় না। এই হকারদের কাছ থেকে যারা বেনিফিশিয়ারি, তারা কিন্তু নেপথ্যে কলকাঠি নেড়ে আবার হকারদেরকে বসানোর ব্যবস্থা করেছে, যে হকারদেরকে উচ্ছেদ করতে হবে, এবং তারা যদি না পারে আমরা নাগরিক সমাজ নামবো, আমাদের নাগরিক সমাজকে একসাথে নামতে হবে। হকারদের কাছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রীতিমতো অসহায়। সম্প্রতি উচ্ছেদ অভিযানে গিয়ে মারধরের শিকার হন কর্পোরেশনের কয়েকজন কর্মী। প্রশাসক বলছেন হকারদের পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে, তবে পেশি শক্তির জোরে কেউ ফুটপাত দখল করে রাখলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হকাররা এত বেপরোয়া হয়ে গেছিল যে তারা যেখানে বাড়ির একদম গেটের সামনেও যাইয়া তারা বসা শুরু করেছে। সব জায়গা থেকে এই হকার উচ্ছেদ করব, এবং যারা নারায়ণগঞ্জের স্থায়ী বাসিন্দা তাদেরকে আমরা পুনর্বাসন করব। বছরের পর বছর ধরে চলা এই চোর পুলিশ খেলার অবসান কোথায় তা কেউ জানেন না। রাজনৈতিক সদিচ্ছা আর কঠোর প্রশাসনিক পদক্ষেপ কি পারবে নারায়ণগঞ্জবাসীকে এই জাতাকল থেকে মুক্তি দিতে, নাকি ৩৬,০০০ কোটি টাকার ক্ষতি আর কোটি টাকার চাঁদাবাজির বৃত্তেই আটকে থাকবে এই শহর? ওয়ান ন্যাশনাল ডেস্ক। কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র থেকে শুরু করে অলি গলি সবখানেই এখন ফুটপাত দখল করে চলছে হকারদের রাজত্ব। চলার পথে অস্থায়ী দোকান বসানোয় বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে মূল সড়কে নেমে চলাচল করছেন পথচারীরা। এতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। কুমিল্লার সবচেয়ে ব্যস্ততম এলাকা কান্দিরপাড়। সকাল থেকে রাত পর্যন্ত সড়কের দুই পাশে বসে নানা ধরনের ভাসমান দোকান। ফুটপাতে কম দামে ও সাধ্যের মধ্যে কাপড়, ফল ও হরেক রকম খাবার মেলায় ক্রেতারাও ছুটছেন ফুটপাতের দিকে। ক্রেতাদের উপচে পড়া ভিড় আর হকারদের পসরা সাজানোর কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ফুটপাতগুলো। মার্কেটের থেকে আপনার ফুটপাতের এই দিকে রেটের ডিফারেন্স অনেক কম। এই দোকানদাররা আছে ওই সামনে দোকানের সামনে ভাড়া দেয় 200 টাকা। মানে পার্কিং এর জন্য কোনো এরিয়া নাই, কিন্তু পার্কিং এর দিকেও সবাই উন্ডা অটো এগুলো করে রাখে। স্কুলে ছুটি হয়, স্কুলের ছুটির সময় বাচ্চারা ঠিক করে চলাচল করতে পারে না। হকারদের উচ্ছেদ অভিযান অবশ্যই দরকার। ১৩ লাখের বেশি মানুষের এই নগরে প্রয়োজনের তুলনায় সড়ক মাত্র ৫%। তার উপর ফুটপাত ও মূল সড়কের একাংশ দখল করে বসছে শত শত ভাসমান ব্যবসায়ী ও ভ্যান গাড়ি। ফলে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও নারীদের অটোরিকশার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে হকার উচ্ছেদের দাবি উঠলেও পুনর্বাসনের বিকল্প না থাকায় হচ্ছে না সমাধান। সিটি কর্পোরেশনের কাছে প্রত্যাশা হচ্ছে তারা আইনগতভাবে যেই কাজটা করা উচিত সেটাই যেন করে, সেখানে আইনের ব্যত্যয় যাতে না হয়। অবশ্যই ফুটপাত আমাদেরকে মুক্ত রাখতে হবে। তবে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন বলছে হকারদের রুটি রুজির কথা মাথায় রেখে একটি সমন্বিত উচ্ছেদ ও পুনর্বাসন পরিকল্পনার দিকে হাঁটছেন তারা। যারা ফুটপাত দখল করে বসে আছে, ব্যবসা করছে, তাদের পুনর্বাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা আছে। সিটি মার্কেট নামে একটি মার্কেট কুমিল্লা সিটি কর্পোরেশনের রয়েছে। আমি এটাকে ভেঙে আর একটু আধুনিকায়ন করে এদেরকে এখানে পুনর্বাসনের একটা চিন্তাভাবনা আমি করছি, এবং আমাদের যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে আমি নির্দেশনা প্রদান করেছি। নগরবাসীর অভিযোগ, কার্যকর কোনো উদ্যোগ না থাকায় দিন দিন বাড়ছে হকারদের সংখ্যা। হলিডে মার্কেট কিংবা বিকল্প ব্যবস্থার মাধ্যমে পথচারীদের নিরাপদ চলাচলের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি তাদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। আজ জাতীয় চা দিবস। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা চা শিল্পের সঙ্গে জড়িয়ে আছে লাখো শ্রমিকের ঘাম আর পরিশ্রম। সেই শ্রম ও উৎপাদনের স্বীকৃতি হিসেবে এবার জাতীয় চা পুরস্কার 2026 অর্জন করেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীগোবিন্দপুর চা বাগান। দেশের 172টি চা বাগানের মধ্যে একর প্রতি সর্বোচ্চ উৎপাদনের জন্য বাগানটি পেয়েছে এই সম্মাননা। ভোরের আলো ফোটার আগে শুরু হয় চা শ্রমিকদের কর্মব্যস্ততা। হাতে ঝুড়ি, মাথায় কাপড়ের পট্টি আর পিঠে দিনের ক্লান্তি নিয়ে ছুটে চলেন চা বাগানের সবুজ প্রান্তরে। দুটি পাতার একটি কুড়ির সুবাস যখন চায়ের কাপে ছড়িয়ে পড়ে, তখন তার পেছনে থাকে হাজারো শ্রমিকের ঘাম আর পরিশ্রম। 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে সিলেট অঞ্চলে বাণিজ্যিকভাবে চা চাষের সূচনা হয়। সেই ধারাবাহিকতায় দেশের অন্যতম বৃহৎ চা অঞ্চল হিসেবে গড়ে ওঠে মৌলভীবাজার। দেশের 172টি চা বাগানের মধ্যে 91টি এই জেলায় অবস্থিত। প্রথম হয়েছে আনন্দ হইতে এসে খুশি লাগতে আছে,
আমাদের কষ্টর বিনিময়ে মালিক আমরা পুরস্কার দিতে আছে। আমরা তো অন্ধ করতে আছি, নাগদা তুলতে আছি, টাকাও পাইতে আছি, কোনোদিন তলব টাঙ্কা আমরা বন্ধ হয় না, আরো বাগানে বন্ধ হইয়া থাকে, আমরা বাগানে বন্ধ হয় না, আমরা সব দিন তো ভালোই চলি। জাতীয় চা দিবস উপলক্ষে দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হচ্ছে জাতীয় চা পুরস্কার। আর একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী বাগান হিসেবে জাতীয় চা পুরস্কার 2026 অর্জন করেছে কমলগঞ্জের শ্রী গোবিন্দপুর চা বাগান। সর্বোচ্চ পর্যায়ে যে আমরা যে চা উৎপাদনকারী হয়েছি, আমরা ম্যানেজমেন্ট থেকে শুরু করে শ্রমিক পর্যন্ত আমরা অনেক পরিশ্রম করি। আমার কাছে ভালো লাগতেছে যে আমি এই প্রতিষ্ঠানের চাকরি করা এই যে সম্মানটা পাইছি। বাগান কর্তৃপক্ষ বলছে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করায় এই অর্জন সম্ভব হয়েছে। নিয়মিত বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি আধুনিক ব্যবস্থার মাধ্যমে উৎপাদন বাড়ানো হয়েছে। দক্ষ শ্রমিক, তারপরে দক্ষ কর্মকর্তা কর্মচারী, এদের তত্ত্বাবধানে পাতার কোয়ালিটি ভালো আসে। সারা বছর যে কাজ করি এবং এত বছর যে কাজ করে আসছি, এটার একটা মূল্যায়নে আমরা পেতে যাচ্ছি। শ্রমিকদের কিভাবে কাজ করানো যায়, সে দুইয়ের স্বার্থ এক জায়গাতে জড়িত, তো ওখানে কাজ করতে সুবিধা হয়। অন্য যারা কোম্পানি, বড় বড় কোম্পানি বা মালিকরা আছে, তারার ভিতরে একটা দৃষ্টিকোণ হলো যে এই ছোটো বাগানে আমরা এত বড় বাগান, এত বেশি আমাদের দামি দামি লোকজন আছে, আমরা কেন পারি না। সংশ্লিষ্টরা বলছেন যে বাগানগুলো উৎপাদন, রপ্তানি ও শ্রমিক কল্যাণে এগিয়ে থাকবে তাদের উৎসাহিত করতেই এই স্বীকৃতি দেওয়া হচ্ছে। চা শিল্পকে আমরা আরো বিকাশ হোক, আরো ভালো হোক, এবং এই শিল্পের সাথে যারা সম্পৃক্ত, যারা মেহনতি সম্পৃক্ত চা জনগোষ্ঠী, তাদের উন্নতিটা আমরা চাই। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান জানান, দেশের চা শিল্পকে আরও এগিয়ে নিতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো একসঙ্গে কাজ করছে। চায়ের রপ্তানি বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন প্রকার ভ্যালু অ্যাডেড টি এবং চাজাত পণ্য উৎপাদন করা হচ্ছে। চা শ্রমিক এবং শ্রমিক পরিষদের প্রতি বছর বিভিন্ন প্রকার অনুদান এবং শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। জাতীয় চা দিবস উপলক্ষে উৎপাদনের শ্রেষ্ঠত্বের এই স্বীকৃতি শুধু একটি বাগানের অর্জন নয়, বরং দেশের চা শিল্পের অগ্রযাত্রারও প্রতীক। তবে চায়ের কাপে সাফল্যের এই গল্প আরও সমৃদ্ধ করতে শ্রমিকদের জীবনমানের উন্নয়নে কার্যকর উদ্যোগ অব্যাহত রাখার তাগিদ সংশ্লিষ্টদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার বিকেল 4টা থেকে যুদ্ধবিরতি কার্যকরের কথা থাকলেও লেবাননের বিভিন্ন এলাকায় হামলার মাত্রা আরও জোরালো করে আইডিএফ। এতে একদিনে নিহত হয়েছেন অন্তত 47 জন। যদিও আইডিএফ বলছে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। সেই হামলারই জবাব দিচ্ছে ইসরায়েল। লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি যেন কাগজে কলমে সীমাবদ্ধ, কারণ চুক্তি স্বাক্ষরের পরও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ট্রাম্পের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে শুক্রবার রাতভর বেশ কিছু অঞ্চলে হামলার তীব্রতা জোরালো করেছে আইডিএফ। এতে এক রাতে অন্তত 47 জনের মৃত্যু হয়েছে, আরও অন্তত 97 জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের তথ্য মতে সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে হারুফ এলাকায়। সেখানে 3 নারী সহ 9 জন নিহত এবং 14 জন আহত হয়েছেন। এছাড়া আল দুয়াইরে এক শিশু ও নারী সহ 6 জন নিহত হয়েছেন। হাব্বুস এলাকায় নিহত হয়েছেন 7 জন। আরব সালিমে এক শিশু সহ 3 জন এবং বালবেকের কাছে তাল আবিয়াদে আরও 3 জন নিহত হয়েছেন। আল শারকিয়া, কাফারসির, আল কাতরানি, নাবাতিয়ে, দের আল জাহরানি, কাফার রুম্মান সহ আরও বেশ কয়েকটি এলাকায় হতাহতের খবর পাওয়া গেছে। এদিকে হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইডিএফ। এর আগে দুই পক্ষের তীব্র হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল, যা স্থানীয় সময় শুক্রবার বিকাল 4টা থেকে কার্যকর হওয়ার কথা ছিল। রয়টার্স জানায়, আমেরিকা ও কাতারের আলোচকরা ইরানের সহায়তায় এই যুদ্ধবিরতি চুক্তির রূপরেখা চূড়ান্ত করেছে। এর লক্ষ্য ছিল লেবাননে সংঘাত কমিয়ে আনা এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া। এছাড়া ইরান আমেরিকা সমঝোতার অন্যতম শর্ত ছিল লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা। লেবাননে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি। তিনি বলেন, ইসরায়েলের অব্যাহত যুদ্ধবাজ নীতি গুরুতর ও তাৎক্ষণিক পরিণতি ডেকে আনতে পারে। নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনো। প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে তিনি বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি সুসংহত করতে এবং যুদ্ধের অবসান ঘটাতে চলমান সমস্ত প্রচেষ্টাকে কার্যকরভাবে দুর্বল করে দিচ্ছে।
এদিকে আগামী 23 থেকে 25 জুন ওয়াশিংটনে লেবানন ইসরায়েল নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আমেরিকার পররাষ্ট্র দপ্তর। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন যে কোনো আলোচনার ভিত্তি হতে হবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল ওয়ান বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।